ঘটনাটির সময়কাল অনেক আগের, নির্দিষ্ট করে সময় বলা অত্যন্ত দুরূহ ব্যাপার। কারণ এটার সময়কাল 1940-50 সাল বা এই রকমের আশেপাশের একটা সময় হতে পারে বলে ধারণা, কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবো না যে আসলে এক্স্যাক্ট সময়টা কত হতে পারে, কারণ কেউই বলতে পারেনি। সবাই বলে অনেক আগের, অনেক আগের, আমার দাদার সময় শুনেছি, এই সেই, বা মানে তারও আগের, এরকম আর কি। তো সুতরাং এরকম একটা সময় হতে পারে, এটা অনুমান করে বলা। ঘটনাটির স্থান বারেগ্রাম। তো বারেগ্রাম আসলে একটি নির্দিষ্ট জায়গা, কিন্তু ওই বারেগ্রামের একটা বিল রয়েছে। ওই বিলটা বিস্তীর্ণ এলাকা নিয়ে। একটা সময় ওই বিলের পানি শুকাতো না। আমি যখন প্রথম বারেগ্রামে নৌকা ভ্রমণে গিয়েছিলাম, তখন চারদিকে শুধু পানি আর পানি দেখেছিলাম। পরবর্তীতে আমি জানতে পারি যে শুকনোর মৌসুমে এখানে পানি অনেক কমে যায়, কিন্তু কমে গেলেও কিছু কিছু জায়গায় পানি থেকে যায়। আর বর্ষাকালে এটাকে একটা সমুদ্রের মতো মনে হয়, কুল কিনারা দেখা যায় না। ওই বিলের বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্রাম রয়েছে। সেই গ্রামগুলির যেই ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো মাটি ফেলে ঢিবি করা, মানে টিলার মতো করে উঁচু করা, সেইখানে ঘরবাড়ি। এরকম বিভিন্ন জায়গায় ঘরবাড়ি রয়েছে। বর্ষাকালে তাদের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। আর শুকনোর মৌসুমে তারা কখনো নৌকা, কখনো বা পায়ে হেঁটে আসা যাওয়া করেন। এখন ওই জায়গার পরিবেশের অনেক পরিবর্তন হয়েছে। আমি সর্বশেষ যখন অত্র এলাকায় ঘুরতে গিয়েছিলাম বছরখানেক আগে, তখন আমি দেখেছি যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং জাইকার সহায়তায় সেইখান দিয়ে বিভিন্ন প্লেসে সরকার রাস্তা নির্মাণ করছে। সুতরাং আগের মতো সেই অবস্থানটা এখন আর নেই, শুধু গল্প শুনে সেটা অনুভব করা সম্ভব। চলুন মূল গল্পে চলে যাই। ওই গ্রামে একজন মানুষ ছিলেন, তার নাম হচ্ছে আলাক মাঝি। তো আলাক মাঝি পেশায় মাঝি ছিল, এটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে, কিন্তু ওনার নৌকা চালানোর ধরনটা কিছুটা ভিন্ন রকম ছিল অন্য মাঝিদের থেকে। উনি নৌকা চালাতেন রাতের বেলা। কারণ হলো ওই রাতের বেলা অনেক লোক বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু কোনো নৌকা পায় না, বাড়িতে যাওয়ার জন্য কোনো অবলম্বন খুঁজে পায় না। তখন তিনি তাদেরকে পার করে দেন। আর সারাদিন নৌকা চালিয়ে যে পরিমাণ উপার্জন হতো তার, রাত্রে যদি একজন কাস্টমার পাওয়া যেত তাতেই তার উপার্জন মানে ফিল আপ হয়ে যেত আর কি। তো এই কারণেই উনি রাতের বেলা নৌকা চালাতেন। সব দিন যে পেতেন বিষয়টা কিন্তু এরকম না, কখনো কখনো পেতেন না। আর যদি উনি নাও পেতেন তাতে ওনার খুব একটা বেশি সমস্যা হতো না, কারণ রাতের বেলা যখন একজন কাস্টমার বা ক্লায়েন্ট যাই বলি না কেন তাদেরকে পেতেন, তখন ওইটা দিয়েই মোটামুটি ভালো উপার্জন হতো। তো এভাবেই ওনার চলছিল। তবে মাঝে মাঝে তিনি একটি কাজ করতেন, সেটা হলো যে নৌকা নিয়ে তো আসলে এক জায়গায় উনি থাকতেন না, বিভিন্ন ব্যস্ততম জায়গায় উনি থাকতেন। মানে যেই জায়গাতে সাধারণত লোকজন আসে বা নৌকা খোঁজে রাতের বেলা। এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে ওনাকে তো নৌকা চালিয়ে যেতে হবে। উনি টুকটাক মাছও ধরতেন, তবে সেটা তার মূল পেশা ছিল না। মাছ ধরতেন, নিজেই খেতেন, কিছুটা বিক্রি করতেন, এভাবে তার চলতো। তো এমনই এক রাত, ওই রাতটা কিছুটা মেঘাচ্ছন্ন ছিল, গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল, আবার মাঝে মাঝে চাঁদের আলো দেখা যাচ্ছিল। চাঁদের আলো যখন বিলের পানিতে পড়ছিল, মনে হচ্ছিল যে পুরো বিলের পানিগুলো চকচক চকচক করছে। হালকা ঢেউ বিলের পানির উপর ছিল, ঠিক যেমন পুকুরে আমরা ঢেউ দেখি। তো ওই রাত্রে উনি আশা ছেড়েই দিয়েছিলেন কোনো ক্লায়েন্ট উনি পাবেন নৌকায় পার করার জন্য। আর উনি মূলত একটা বিশেষ কাজে দিনের বেলাতে নৌকা চালিয়ে বালিয়াকান্দির দিকে গিয়েছিলেন। বালিয়াকান্দির কোনো একটা বাজার বা কোনো একটা জায়গার দিকে আর কি, এটা নির্দিষ্ট করে বলা যায় না আসলে কোথায় গিয়েছিলেন। তো সেখান থেকে তিনি ফিরছিলেন।
ওই সময় তো বর্ষাকাল ছিল, নৌপথেই অনেকটা পথ ওই বারেগ্রাম হয়ে ওই সাইড টাইড দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যেত আর কি। তো উনি সেখান থেকে ফিরছিলেন এবং খুঁজছিলেন যে ওনার বাড়ি যেদিকে সেই দিকে যাওয়ার জন্য কোনো লোক টোক পাওয়া যায় কিনা। তো কোথাও পাচ্ছিলেন না, তো উনি ফিরছিলেন। তো একটা জায়গায় উনি আসেন, দেখেন একটা জায়গায় একটাই উঁচু ঢিবি রয়েছে, সেইখানে একটা বাড়ি রয়েছে, ওই বাড়ির পাশে একটা বড় নৌকা রাখা। উনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন চাঁদের আলোতে যে নৌকা ভর্তি লোক, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই নৌকাতে কোনো আলো ছিল না। স্বাভাবিকভাবে নৌকায় হারিকেন জাতীয় কোনো আলো রেখে দেওয়া হয়, কিন্তু ওই নৌকায় এরকম কিছু ছিল না। তো ওনাকে ডাকে, এই আলা কালা এদিকায় এদিকায়। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, আমারে ওরা চিনতেই পারে, কারণ অনেকেই তাকে চেনে। তো উনি নৌকা চালিয়ে সেখানে যান। তখন বলে যে আলাক, এই যে আমাদের তো একজন লোক মারা গেছে, এই দেখ নৌকায় এই যে সাদা কাপড় দিয়ে ঢাকা, তো চল ওই শ্মশানে যাব। তো শ্মশানে যাওয়ার পর ওইখানে এটা দাহ করতে হবে, আর আমাদের নৌকায় তো জায়গা হচ্ছে না, যে একজন মহিলা এবং বাচ্চা আছে, তো ওনার এদেরকে তোর নৌকায় নেই। তো উনি চিন্তা করেন আমার নৌকায় তো লাশ টানতে হচ্ছে না, আর নেই, সমস্যা কি। আর তারাও বলে যে তোকে ভালো টাকা পয়সা দেওয়া হবে, কোনো চিন্তা করিস না। তো যিনি তার সাথে কথা বলছে তাকে কিন্তু উনি চিনতে পারছেন না, চাঁদের আলোতেও চিনতে পারছেন না। ওনার কাছে আবার টর্চ লাইট ছিল না। ওই সময় তো আসলে টর্চ লাইট প্রচলনটা খুব কমই ছিল এত আগের সময়ে। তো উনি বলে আচ্ছা ঠিক আছে। তো বলে যে শ্মশান কোন দিকে? তখন ওই লোকটি বলে যে আমরা নৌকা নিয়ে আগাতে থাকতেছি, তুই পেছন পেছন আয়, তুই আমাদেরকে দেখে দেখে চালাবি, তাহলেই হবে। তো ঠিক আছে। নৌকা ভর্তিতে আরো লোকজন আছে, তারাও নিজেরা নিজেদের মধ্যে কথা বলতেছে, কেউ কেউ কান্নাকাটি করছে। তো উনি বিষয়টা একদম স্বাভাবিকভাবেই নিয়েছেন। উনি ওই নৌকার পেছনে নৌকা বাইতে থাকেন। ওই সময় কিন্তু নৌকায় ইঞ্জিন ছিল না, ওই নৌকাগুলো বৈঠা দিয়ে চালাতে হতো। তো দুইজন মাঝি ওই বড় নৌকাটি বেয়ে নিয়ে যাচ্ছে, আর আলাক মাঝির নৌকায় সে একাই বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছে। আর তার নৌকায় ওই যে মহিলা এবং তার একটা শিশু বাচ্চা, সেই বাচ্চাটির বয়স 3 বছরের মতো হতে পারে বলে ধারণা, মানে হাঁটাহাঁটি করতে পারে, কথাও বলতে পারে হালকা পাতলা, এরকম মানে বয়স আর কি। তো যাচ্ছে অনেকক্ষণ পর একটা জায়গায় চলে আসে, সেখানে শ্মশান রয়েছে। পরবর্তীতে তিনি জানতে পেরেছিলেন ওই শ্মশানটি হচ্ছে আজুপাড়া নামক একটা গ্রাম ছিল ওই সময়, ওই আজুপাড়া গ্রামে একটা শ্মশান ছিল, ওই আজুপাড়া শ্মশান। তো যাই হোক, সেখানে তিনি চলে আসেন। চলে আসার পর সবাই নামে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে তার নৌকা যে শুধু ওই মহিলা এবং বাচ্চা উঠেছিল তা নয়, ওই লাশটাকে দাহ করার জন্য যে প্রয়োজনীয় খড়ি দরকার, সেই খড়িগুলো ওই নৌকায় তোলা হয়েছিল, মানে আলাক মাঝির নৌকায়। কারণ অন্য নৌকায় জায়গা ছিল না, খড়ি উঠালে মানুষজনের বসার জায়গা হয় না, এই জন্য খড়ি এবং ওই মহিলা এবং বাচ্চা আলাক মাঝির নৌকায় ওঠে। তো সবাই এসে শ্মশানে নেমে যায়, লাশ নামায়, একদম স্বাভাবিকভাবে যেটা হয়, বলো হরি হরি বল, এভাবে তারা তাদের ধর্মের রীতি অনুযায়ী লাশটাকে নিয়ে যাচ্ছে। কিছু লোক নৌকা থেকে সেই খড়িগুলো নামায়, একদম স্বাভাবিক মানুষ যেভাবে নামায়। তারপর সেই মহিলা এবং বাচ্চাও নৌকা থেকে নেমে শ্মশানের দিকে যায়। তো একজন লোক বলে যে তুই এখানে থাক, তোকে তো আবার আমাদের লাগবে, আবার যাওয়ার সময় তো লাগবে, সুতরাং চল। তখন উনি বলে যে যাওয়ার সময় তো লাগার কথা না, আপনারা তো খড়ি নামাই ফেলছেন, আর আপনাদের নৌকায় তো এখন আর লাশ থাকবে না যাওয়ার সময়, যেহেতু পুরানো হয়ে যাবে, সুতরাং আপনাদের যে 2 লোক, এই যে বাচ্চা এবং মহিলা, সে তো আপনাদের নৌকায় উঠতে পারবে, আমাকে ছেড়ে দেন, টাকা পয়সা দিয়ে দেন, অনেক রাত হয়ে গেছে, চলে যাই। তখন তারা বলে আরে না না থাক, অনেক রাত হয়ে গেছে, কেউ কেউ নৌকার মধ্যে তো শুয়ে পড়বে, তখন তো জায়গার স্বল্পতা দেখা দেবে, কেউ কেউ ঘুমায় পড়বে নৌকার মধ্যে, তখন তো আরেক সমস্যা হবে, তোর নৌকা লাগবে, তুই বয়। একথা বলে তারা চলে যান শ্মশানের মধ্যে। এইভাবে অনেকক্ষণ হয়ে যায়। তো আলাক মাঝির একটা ছিল যে যেরকম শুকনো খড়িগুলো নিয়ে এসেছেন, ভেজা খড়ি না, আর যখন নিয়ে এসেছেন তখন গুড়ি গুড়ি বৃষ্টিও ওই খড়ির উপরে পড়েনি,
এই লাশ পোড়াতে 2 থেকে 3 ঘন্টার উপরে লাগার কথা নয়, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়। আর লাশ পোড়ানোর যখন শুরু হয় তখন কিন্তু শ্মশান থেকে ধোঁয়া ওঠে, চারদিকে আলোকিত হয় আগুনের আলোয়। তো সে অনেকক্ষণ ধরে বসে আছে, ওরকম কোনো ধোঁয়াও দেখে না, কোনো আলোও দেখে না। আর আলাক মাঝির ঘুমও পাচ্ছিল, সে ঘুমিয়েও পড়েছিল। কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না। তার যখন ঘুম ভাঙে তখন মানে একদম শুনশান নীরবতা। ওই বড় নৌকাটি ওখানে আর দেখা যায় না। সে যে কতক্ষণ ঘুমিয়েছে তা জানে না। সে চিন্তা করে, আরে এই বড় নৌকাটা কোথায় গেল? নিশ্চয়ই আমাকে ফাঁকি দিয়ে, আমাকে টাকা না দিয়ে ওরা সব ভেগেছে। এটা কি কোনো কথা? মানুষের ইমান আমল উঠে যাচ্ছে, কাউকে বিশ্বাস করা যায় না, এইরকম সে মানে সে তার মতো করে বিড়বিড় করে রাগে গজগজ করতেছে। সে চিন্তা করতেছে যে যাই তো দেখি, ওই শ্মশানের মধ্যে যাই, কাউকে পাওয়া যায় কিনা। কাউকে তো পাওয়া যাবে না, এটা তো নিশ্চিত। সব তো ভাগছে আমাকে টাকা না দিয়ে। সে তারপরও যায় ওখানে, গিয়ে দেখে যে অদ্ভুত ব্যাপার, সেখানে কোনো মানুষের নামগন্ধও নাই, কিন্তু সেখানে একটি চিতা সাজানো রয়েছে এবং চিতার উপর সাদা কাপড়ে কিছু ঢেকে রাখা হয়েছে। তিনি চিন্তা করেন যে কি ব্যাপার, সবাই কি চিতা সাজিয়ে ডেড বডি রেখেই চলে গেল? তো উনি কৌতূহলী হয়ে চিতার কাছে যান। একে তো উনি খুব রাগান্বিত ছিলেন, তার ভিতরে ওই সময় ভয় কাজ করছিল। অনেক সময় মানুষ রেগে গেলে তার ভিতরে ভয় কম কাজ করে। যার সামনে যেটা বলা উচিত নয়, বললে কি পরিণতি হবে সেই বিষয়টাও মাথায় থাকে না, তখন মানুষ বলে ফেলে। তো ওই সময় যেহেতু উনি খুব রাগান্বিত ছিলেন, উনি চিতার দিকে এগিয়ে যান। এগিয়ে গিয়ে দেখেন ওই চিতার উপরে সাদা কাপড়ে কোনো ডেড বডি শুইয়ে রাখা, কিন্তু ওই ডেড বডি একটি নয়, দুটি। কিন্তু উনি যখন ডেড বডি যেই নৌকা আছে সেই নৌকার পিছু পিছু এসেছিলেন এবং দেখেছিলেন দূর থেকে, সেখানে কিন্তু একটা ডেড বডি ছিল। আর চিতার উপরে রাখা 2টা ডেড বডি। একটা ডেড বডি একটা পরিণত বয়স্ক মানুষের, আর আরেকটি ছোট ডেড বডি, মনে হচ্ছে কোনো বাচ্চার। তো উনি কৌতূহলী হয়ে সেখানে এগিয়ে গিয়ে ওই সাদা কাপড়টি সরিয়ে ফেলেন। সাদা কাপড়টি সরানোর সাথে সাথে চাঁদের আলোতে তিনি যা দেখতে পান সেটা দেখে তিনি মারাত্মক শকড হন, ভয় পান। উনি চিৎকার করে বলে ওঠেন, ওরে আল্লাহ, এটা কি? উনি তখন দেখেন ওই যে যেই মহিলা ওনার নৌকায় এসেছিল আর যেই বাচ্চাটা, ওই মহিলা এবং বাচ্চা তাদের ডেড বডি ওইখানে শুইয়ে রাখা। উনি ওইটা দেখে এক মুহূর্ত দেরি করেন না। উনি চিন্তা করেন এতক্ষণ যা দেখেছেন সব এই ভূত দেখেছেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? এতটা পথ নৌকা চালিয়ে আসলেন, কত মানুষের কত কথা শুনলেন যে ওই নৌকায় তারা কথা বলছে, তার সাথে কথা বলল, এটা কিভাবে ভূতুরে ঘটনা হতে পারে? কিন্তু যাই হোক, উনি ছুটে ওনার নৌকার কাছে চলে আসেন। নৌকায় কেবল এক পা দিয়েছেন ওঠার জন্য, হঠাৎ করে ওনার লুঙ্গিতে একটা টান অনুভব করেন। তো উনি মনে করেছিলেন কোনো একটা গাছের ডালের সাথে বা কোথাও বেঁধে গিয়েছে। এই চিন্তা করে তার লুঙ্গিটা ছোটানোর জন্য পেছন দিকে ঘুরে তাকান। ঘুরে তাকিয়ে দেখেন না, কোনো ডাল বা গাছের কোনো কিছু বা কোনো কাঁটার সাথে তার লুঙ্গি বেঁধে যায়নি। তার লুঙ্গিটা কেউ একজন টেনে ধরে রেখেছে। আর সেটা কে? সেটা হচ্ছে ওই যে মহিলার যে বাচ্চাটি ছাতে ছিল, সেই বাচ্চাটি লুঙ্গি টেনে ধরে রেখেছে আর তার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিটি মোটেও বীভৎস ছিল না, কিন্তু বীভৎস না হলেও ওই হাসিটি তার কাছে অত্যন্ত ভয়ানক লাগছিল। একটা স্বাভাবিক বাচ্চা যেভাবে নির্মল হাসি দেয় ঠিক সেভাবেই সে হাসছিল। এবং হাসি দিদি দিদি একটা পর্যায়ে বলে, মা মা আসো আসো। এই কথা যখন বলে তখন আলাক মাঝি তাকিয়ে দেখে ওই শ্মশান তো একটা ঢিবির মতোই আর কি, উঁচা করা ছিল, সেখান থেকে একজন মহিলা নেমে আসছে। এবং সেটাও সেই মহিলাটি যাকে ওই বাচ্চা সমেত সে নিয়ে এসেছিল। এই দৃশ্য দেখে ওনার আর সেন্স থাকে না।
উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। কতক্ষণ সেন্সলেস অবস্থায় ছিলেন তা উনি নিজেও জানতে পারেন না। তবে যখন সেন্স ফেরে তখন দেখেন উনি ওই নৌকার উপরে আছেন, ওনার যে নৌকা সেই নৌকার উপরে, আশেপাশে বেশ কিছু অপরিচিত লোক। তখন বলে, এই মিয়া তোমার বাসা কোথায়? তখন তিনি বলেন, নাম কি এটাও বলেন। তুমি এইখানে এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলা কেন? তখন উনি সব ঘটনা খুলে বলেন যে এই এই ঘটনা। তখন একজন বলেন, ওহো, তুমি তো তাইলে ওই সেই সাপে কাটা লোকের বউ বাচ্চার খপ্পরে পড়ছিলা। বলে, সাপে কাটা লোক মানে? বলে, হ্যাঁ, এরকম আমরা শুনছি যে অনেক আগে ওই একটা গ্রামের নাম বলে, এক্সাক্ট সেই গ্রামের নামটা উনি বলতে পারেননি, বা উনি যাদেরকে বলে গিয়েছিলেন তারাও বলতে পারেননি। মানে অমুক এক গ্রামে এক লোক ছিল, তার অনেক ভূ সম্পত্তি ছিল, বেশ ধানি জমি ছিল। তো ওনার একটা মেয়ে ছিল, ছোট্ট মেয়ে, বয়স 3 বছর, 2.5 বছর এরকম, বা 3.5 বছর এরকম বয়স। তো ওই লোকটাকে সাপে কাটে। বর্ষাকালে ওই সাপগুলো এরকম ঢিবিতে উঠে আসে। তো ওনার বাড়িতেও সাপ উঠেছিল, তো ওনাকে সাপে কেটেছিল। কাটার পরে সে মারা যায়। তাকে কোনো ধরনের চিকিৎসা করারও সময় আসলে পাওয়া যায়নি। তো তিনি যখন মারা যান, মারা যাওয়ার পর তাকে এই শ্মশানেই দাহ করা হয়েছিল বলে শোনা যায়। সমস্যা বাধে তিনি মারা যাওয়ার পর, কারণ তার যেই ভাই বা অন্যান্য যারা ছিল, তারা ছিল খুবই লোভী। তারা যে কোনো মূল্যে তার স্ত্রী এবং কন্যা সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য পায়তারা খুঁজতে থাকে, এবং এমন কাজ করতে থাকে যাতে করে তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যায়। একটা সময় ওই মহিলার মানে চরিত্রে অপবাদ দেয়া হয়, কিন্তু তাও মানে কাজ হয়নি, মানে অপবাদটা ধোপে টেকেনি। কিছুতেই যখন কিছু করা যাচ্ছিল না, তখন তার আত্মীয় স্বজনরা কি কৌশলে এই মহিলা এবং বাচ্চাকে হত্যা করে, এবং হত্যা করার পর আশেপাশে রটিয়ে দেয় তারা পেটের পীড়ায় মারা গেছে, ডায়রিয়াতে মারা গেছে, এরকম কথা রটিয়ে দেয়। এবং এই শ্মশানেই তাদেরকে দাহ করা হয়েছিল বলে শোনা যায়। তো ওই সময়ে, মানে সেই এত আগের সময়ে, তখন তো ওই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কি ঘটনা ঘটতো না ঘটতো, এটা তো আসলে থানা পুলিশের নখদর্পণে থাকার কথা নয়। শুধু তাই নয়, আশেপাশের গ্রামগুলোতেও সেই সমস্ত তথ্যগুলো পৌঁছাতো না। এই জন্য ওই সময় কোনো মানুষ মারা গেলে এইভাবে পোস্টমর্টেম করা বা এই টাইপের কোনো খোঁজ খবর আশেপাশে থানায় দেয়া, এগুলো আসলে মানে খুব একটা মানা হতো না, কারণ সেটা ওই সময়ের বাস্তবতা সেটা সম্ভব ছিল না। একে তো বর্ষাকাল, দুর্গম এলাকায়, এখনো তো এই যে রাস্তাঘাট সেখান দিয়ে হচ্ছে, আপনারা ওইদিকে গেলে বুঝতে পারবেন যে ওই সময়টাতে ওই এলাকাগুলো কতটা মানে দুর্গম ছিল, একদম প্রত্যন্ত অঞ্চল, সেখানে আসলে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। প্রিয় লিসেনার্স, এই ঘটনা শোনার পর উনি নৌকা চালিয়ে মানুষের কাছে শুনতে শুনতে সেই পুরাতন ঢিবির কাছে যাওয়ার চেষ্টা করেন, এবং খুঁজতে খুঁজতে সেই ঢিবিটা পেয়েও যান। ওই জায়গাটা বহুকাল বিরান ভূমি হিসাবেই পড়েছিল। উনি শুনতে শুনতে সেই ঢিবির কাছে যান, গিয়ে দেখেন ওইখানে অনেক ঝোপঝাড়, বড় বড় গাছ হয়ে গেছে। ওই জায়গাটা বা ওই বাড়িটা আসলে কেউ দখল করতে নাকি পারেনি শেষ পর্যন্ত। ওনার ধানি জমি দখল করছিল, দখল করে তার আত্মীয় স্বজনরা নিয়ে নিয়েছিল, কিন্তু ওনার যে বসত ভিটা, ওই বসত ভিটা নাকি কেউ দখল করার সাহস করতে পারেনি। ওখানে গেলেই ভয়ানক কিছু ঘটনা নাকি ঘটতো। তো এটাই ছিল মূলত ঘটনা। এই ঘটনা যখন আলাক মাঝির সাথে ঘটে, তখন সময় আজ থেকে প্রায় 70-75 বছর আগের ঘটনা মিনিমাম। আর ওই 70-75 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল। আর ওই যে মহিলা, ভদ্র মহিলা, তার বাচ্চা, তারা মারা গিয়েছে, তার স্বামী মারা গিয়েছিল, সেইটাও ওই সময়ের আরো প্রায় মনে করুন যে 40-50 বছর আগের ঘটনা, মানে আনুমানিক। তাহলে বুঝুন যে কত আগের ঘটনা। এখন সেই ঢিবির অস্তিত্ব আছে কি নাই সেই বিষয়েও কিছু জানা যায় না, কারণ বিলের মাঝে এখন অনেক নতুন নতুন গ্রাম হয়েছে। এখন সেই জিনিসগুলো হয়তো বা কালের গর্ভে হারিয়ে গেছে, কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া বিভিন্ন সত্য ভৌতিক ঘটনা
লোকসাহিত্যের আদলে আমরা তুলে আনতে চাই এবং সেই প্রচেষ্টার আমরা কোনো কমতি করছি না। আপনাদের মাধ্যমে সেই সমস্ত ঘটনাগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি।